আসসালামু আলাইকুম আরমিরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিটিএস কিউট স্টোরি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আবার চলে আসলাম একটা নিউ ওয়ান শট নিয়ে। তো আসলে এটা ওয়ান শট না, এটা একটা টু শটস। তো এটা কিন্তু ফার্স্ট সিজন। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। স্যার বাবা মিস্টার কিম নামজুন একটা বিগ বিজনেসম্যান, আর তার একমাত্র মেয়েতে, যদিও ওর একটা ছোট ভাই আছে। তো আজকে ওই কোম্পানির 20 বছর পূর্তিতে একটা গ্র্যান্ড সেরেমনি রাখা হয়েছে, যেখানে কিন্তু একটা বিশেষ আকর্ষণ হচ্ছে নিউ বিভিন্ন এমপ্লয়ীদের কিন্তু যোগদান করা হবে। যেখানে কিন্তু তে ওই সেরেমনিতে গিয়েছে, যদিও ওর যাওয়ার কোনো ইচ্ছা ছিল না। শুধু তে নয়, বরং সুগাও গিয়েছে, এমনকি মিসেস জিনো। মা, আমরা কখন বাড়ি যাবো? হ্যাঁ, তুই থামবি? কখন থেকে শুরু থেকে বলে যাচ্ছিস আমি বাড়ি? তোকে না আনাটাই উচিত হয়নি। আমি তো বলেছিলাম আনবো, মানে আমি আসবো না। তুমি তো জানো আমার ফ্যাশন ডিজাইনিং এর শখ। আমি এইসব ডিসকাস্টিং এইসব চাকরি টাকরি আমার একদমই ভালো লাগে না। আসলে তোর দিয়ে না কোনো কাজই হবে না। আজকে বাসা থেকে কি করতিস তুই? একেবারে তোমাদের সাথে এখানে থাকলে না আমি একদম জাস্ট বোর হয়ে যাবো। তুমি আর সুগাও এখানেই থাকো, ঠিক আছে? আর সুগাতে কাজ শেখ, আমি একটু যাই ওই পাশে একটু ঘুরে আসি। তুই বলে কিন্তু তে অন্যদিকে গেল। বোঝা যাচ্ছে তে কিন্তু ফ্যাশন ডিজাইনিং এর শখ, এবং এটাও কিন্তু কথা আছে তে কিন্তু বিদেশে গিয়ে ফ্যাশন ডিজাইনার হবে। ওর কিন্তু সব চাকরি বাকরিতে একদমই মনোযোগ নেই, যদিও সুগারই কিন্তু বড় হয়ে ভবিষ্যতে এই বিজনেসের হাল ধরার কথা, যেহেতু তে এতে কোনো ইন্টারেস্ট নেই। তো যেহেতু আজকে এমপ্লয়ীদের ইন্টারভিউ আছে, সো বেশিরভাগ ইন্টারভিউ কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তে কিন্তু ওই রুমের বাইরে ছিল, এমন টাইম ওই জায়গা থেকে একটা ছেলে বের হলো ইন্টারভিউ দিয়ে, এন্ড ওই কিন্তু লাস্ট পারসন ছিল। দুইজনে যেহেতু কাজে ব্যস্ত ছিল, মানে ওই ছেলেটা কোনো একটা ফাইল নিয়ে ব্যস্ত ছিল তে মোবাইলে, সো কেউ কিন্তু কাউকে দেখেনি বলে ধাক্কা লেগে যায়, আর জাংকুকের হাত থেকে ফাইলটা পড়ে গেল। তো এটা বলে দেওয়া ভালো যে ছেলেটা কিন্তু জাংকুক। আরে, দেখে চলাফেরা করতে পারেন না? ও আই এম সো সরি, আমি আসলে দেখে চলাফেরা করিনি। আরে, এই ছেলেটা তো খুব সুন্দর। না না, সমস্যা নেই, আমি একদম ঠিক আছে। আপনি ঠিক আছেন তো? আসলে মোবাইলে ব্যস্ত ছিলাম, তো আমার একটু দেখে চলা উচিত ছিল। এমন টাইমে কিন্তু ওই জায়গা থেকে আরএম বেরিয়ে এলো, মানে অর্থাৎ মিস্টার সিও। গুড জব মিস্টার জাংকুক, অনেক ভালো কাজ করেছো। এক প্রকার ভেবে নাও তোমার চাকরি পাক্কা। ও থ্যাঙ্কস স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে এতজনের ইন্টারভিউ নিলাম, বাট তোমার সোর্স অফ ইন্টারভিউটা আমার আসলে অনেক ভালো লেগেছে। কংগ্রাচুলেশনস। ও তে, তুই আছিস? ওকে, মিট মাই ডটার। ইটস মাই ডটার তে। ও আই এম সো সরি ম্যাডাম। হ্যালো, আই এম মিস্টার জিও জাংকুক। না না, আপনি সরি কেন বলছেন? দোষটা আমারই ছিল। আই এম কিম তেয়ং। তো এখানে কিন্তু পরিচয় পর্ব শেষ, আর তে কিন্তু আসলে জাংকুককে অনেক বেশি ভালো লেগেছে। দেখে বোঝা যাচ্ছে জাংকুক কিন্তু ছেলেটা অনেক ভদ্র। তো পরদিন সকাল সকাল কাহিনীটা কি হলো, তে কিন্তু সিভি নিয়ে হাজির আরএমের কাছে। হ্যালো মিস্টার, কি বলে জানি? স্যার, হ্যালো স্যার, এই নিন, এটা আমার সিভি। আরে, এটা কি ধরনের? মানে তে, তুমি এখানে সিভি রাইটিং করে কি করছো এখানে? তোমার আজকে অন্য একটা কাজ ছিল বলছিলে। ওই আসলে স্যার, বাবা বলো কি হয়েছে সেটা খুলে বলো আগে। আসলে ওই যে আমি ভাবছিলাম ফ্যাশন ডিজাইনিং তো আমার এমনি একটা শখ, বাট আসলে একটা নিজের ভবিষ্যৎ করার জন্য কিছু একটা করা দরকার। এত কষ্ট করে পড়াশোনা যখন করলাম, করবো না কেন? আমি চাচ্ছি এখানে একটা নর্মাল এমপ্লয়ি হিসেবে অন্তত তুমি আমাকে একটা চাকরি দাও, ঠিক আছে? চাকরি? তুই চাকরি নিয়ে এখন কি করবি? তোর তো নাকি এসবে মনোযোগ নেই। তাও ভালো, জানি না কোন সুযোগে হয়তো আমাদের অফিসের আশেপাশে থেকে তোর একটু সদ্বুদ্ধি হয়েছে। যদিও সুগার থেকে তুই বড়, আর সুগার এখনো হাল ধরতে অনেক সময় লাগবে। অন্তত আমার কিছু হলে বিজনেসের হালটা তো তুই ধরতে পারবি। হ্যাঁ একদম মিস্টার স্যার। বাবা ঠিক বলেছো তুমি। তাহলে তোমার চাকরি পাক্কা? ঠিক আছে, যেহেতু তুই আমার মেয়ে, তো তোকে নিলাম, বাট তোকে সরাসরি বড় পদে দেওয়া যাবে না, কারণ তুই তো এই বিষয়ে কোনো কিছু জানিস না। তুই এখন নর্মাল এমপ্লয়ি হিসেবে থাকবি, ঠিক আছে? তো এমন টাইমে কিন্তু ওই জায়গায় জাংকুক আসে। স্যার, আপনি যে পেপারসগুলো আনতে বলেছিলেন আমি সবকিছু এনেছি। ওকে, গ্রেট জব। যাই হোক, তাহলে আমি একটা সিদ্ধান্ত নিলাম। জাংকুক, তুমি যেহেতু নিউ, আর তাছাড়া তুমি বলছো নাকি তোমার এই বিষয়ে আগে থেকে এক্সপেরিয়েন্স আছে। জি স্যার, আমার একজন পাতানো মামা এরকম টাইপের বিজনেস করতেন, সে কারণে আমার এই বিষয়ে সামান্য ধারণা আছে। আশা করা যায় আমি কোনো গোলমাল করব না, তোমার থেকে এটাই আশা করি। যেহেতু আমার মেয়ে এখানে নতুন ভাবে জব করা শুরু করেছে, নিউ এমপ্লয়ি, সো আমি এটা চাইছি যে তুমি বরং, বাবা আমি কি জাংকুকের সাথে, মানে ওনার সাথে আমাকে কথা বলতে দাও। আমি বলতে চাইছিলাম যে
তুমি বরং আমার মেয়েকে ট্রেন করো, বিকজ আমি যতটুকু দেখলাম তোমার তোমার শার্পনেসটা ভালো, আর তাছাড়া তুমি কাজে কর্মেও ভালো আছো। সে কারণে আমি চাই তুমি আমার মেয়েকে ট্রেন করো। তোমার কোনো সমস্যা নেই তো? না না স্যার, আপনি কি বলছেন? মানে আপনার মেয়েকে ট্রেন করা এটা তো আমার অনেক সৌভাগ্যের বিষয়। ঠিক আছে, আমি যথাসম্ভব ওকে টেক কেয়ার করার চেষ্টা করব। থ্যাঙ্কস। আর তুমি ও যেরকম করবে ঠিক সেরকম করবে, যেহেতু আগে থেকে এক্সপেরিয়েন্স, আর তুমি কিন্তু এক্সপেরিয়েন্স নাও। যদিও তোমার এক্সপেরিয়েন্স হওয়াটা দরকার ছিল, কিন্তু তুমি নাও। তুমি জাংকুক যেরকম বলবে তুমি ঠিক সেরকম করবে, ঠিক আছে? ওকে স্যার, কোনো সমস্যা নেই, আমি মিস্টার জাংকুককে কপি করব, ঠিক আছে? তো এই বলে কিন্তু ওরা দুজনেই চলে গেল। সেদিন রাতের বেলাতে কিন্তু অনেক বেশি খুশি, যেহেতু জাংকুকের সাথেও কিন্তু সেটেলমেন্ট অনেকটা হয়ে গিয়েছে। ওই কিন্তু এই খুশির খবরটা জানাতে যখন সুগার রুমে গেল, তো ও যে খেয়াল করলো সুগা লুকিয়ে লুকিয়ে জানি কার সাথে ফোনে কথা বলছে। ঠিক আছে জিমিন, তুমি একদম চিন্তা করো না। না না, আমি তো তোমার ব্যাপারে মাকে বলেছিলাম, মা বলছে মেয়েটা খারাপ না, তবে বাবাকে বলিনি। তুমি এখন তোমার বাবাকে জানো না এই বিষয়ে? সুগা, তোমার বাবাই তো মেন, আর তাছাড়া ওনাকে তুমি জানাতে পারবে তো? তুমি তো আবার ভয় পাও। আরে সমস্যা নেই, তুমি চিন্তা করো না, মা যেহেতু রাজি আছে, বাবাকে বললে বাবা হয়তো খারাপ ভাববে না। তবে এখন আমাদের পড়াশোনায় মনোযোগ দেওয়াটা দরকার। হ্যাঁ হ্যাঁ বাবা, ঠিক আছে, আমি কি বলেছি এখনই বিয়ে করো আমাকে? আমাদের তো এখনো আরো কিছুদিন বাকি, তাই না? লাস্ট ইয়ারটা হয়ে যাক, তাহলে সবকিছু ক্লিয়ার। ওকে মা, আসছে, আমি রাখছি, ঠিক আছে? আর আমি যত দ্রুত সম্ভব বাবা মাকে জানিয়ে দেবো তোমার ব্যাপারে। তো এই বলে কিন্তু জিমিন ফোন রেখে দেয়, আর সুগা ফোন রেখে পিছনে তাকাতে দেখো ওই জায়গায় কিন্তু আরে আপু, তুই এখানে কি করছিস? কার সাথে কথা বলছিস? ওই কি জানি মেয়েটার নাম জিমিন, ওর সাথে? হ্যাঁ। তুই হঠাৎ এই রুমে, মানে কিছু দরকার ছিল নাকি? না, তোর কাছে আমার আবার কি দরকার থাকবে? আসলে কি বলতো, আমি না অনেক খুশি। তুই খুশি কেন? তুই হঠাৎ করে চাকরি নিলি, এটা তো অবাক হওয়ার বিষয়। খুশি কেন? কারণ জানিস ওই জায়গাতে জাংকুক নামে যে ছেলেটা না, ওই যে নিউ, ওকে না আমার অনেক ভালো লাগে। ভালো লাগে? ও আমার এমপ্লয়। আর তাছাড়া বাবা মা কোনোদিনই ওর সাথে তোর বিয়ে দেবে না, ও অনেক যোগ্য। আর তাছাড়া তুই এরকম কথা কেন বলছিস? হ্যাঁ, তুই তোর ফ্যামিলির বিষয়ে এখনো জানিস? তুইও তো জানিস না। তবে আমি এই বিষয়ে কোনো কিছু জানি না। দেখ তবে আমি চাচ্ছি বাবা যা রোড, ও তো নর্মাল সামান্য এমপ্লয়, ওর সাথে তোর কোনোদিনই হবে না। কিন্তু সুগার এই কথাটা শুনে মন খারাপ হয়ে গেল। আসলে কিন্তু তোর বাবা খুবই স্ট্রিক্ট। তোর বাবা কখনোই চাইবে না তার একমাত্র মেয়ের বিয়ে কোনো নর্মাল এমপ্লয়ের সাথে হোক, যেখানে তে যদিও এমপ্লয়, কিন্তু ও কিন্তু একটা বিজনেসম্যানের ছেলে, টপ বিজনেসম্যানের মেয়ে। সরি ওই জায়গায় ছেলে না, একটু মিস্টেক হয়ে গেল। তো তে কিন্তু মন খারাপ করে রুম থেকে চলে গেল। পরদিন সকাল সকাল তে আর জাংকুক যখন কাজ করছিল, তে আপনি একটা কাজ করুন, তুমি বলো না প্লিজ। মানে আমি তোমাকে তুমি বলা শুরু করে দিলাম, আপনি কেমন একটা মানাচ্ছে না। আমি কিন্তু তোমার থেকে ছোট। আসলে আপনার সম্মানটা আমার থেকে অনেকটা বড়, তো তাই আমি, কোনো ব্যাপার না। তাতে কি হয়েছে, প্লিজ আমাকে তুমি বলো। এখন তুমিও যে পর্যায়ে, আমিও যে পর্যায়ে। আচ্ছা ঠিক আছে, শোনো, এই ফাইলগুলো আমি যেভাবে দেখিয়ে দিলাম তুমি সেভাবে ফোল্ডার করতে শুরু করো, ঠিক আছে? ওকে স্যার, মানে ওকে মিস্টার জাংকুক, কোনো সমস্যা নেই, দাও আমি সব কিছু করে দিচ্ছি। তবে সাবধানে, ঠিক আছে? একটা যেন ওলট পালট না হয়, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে? আর তুমি যদি ফাইলটা ফোল্ডার করে দাও, তাহলে আমি তোমাকে আরো একটা কাজ দেবো, কম্পিউটারে টাইপ করো, ওকে? ঠিক আছে, তাহলে আমি যদি এই কাজটা ভালোভাবে করতে পারি, তুমি আমাকে ওই কাজটাও দেবে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি সব কাজ করে দেবো। তো বুঝতেই পারছো জাংকুক আর তে কিন্তু কাজ কারবার অনেক বেশি ভালো চলছে। এভাবে কিন্তু বেশ কিছুদিন কেটে গেল। তো একদিন এমন কিছু অর্ডার আসলো যার কারণে কিন্তু লেট নাইট কাজ করতে শুরু করতে হলো ওদেরকে, বেশি করে জাংকুককে, যেহেতু আরএম কিন্তু জাংকুককে অনেক বেশি বিশ্বাস করে, সে কারণে কিন্তু জাংকুককে ওই কাজগুলো দিল। তাহলে জাংকুক, তুমি কি কাজগুলো লেট নাইট করতে পারবে? তোমার যদি প্রবলেম হয়, মানে ফ্যামিলির কোনো সমস্যা, তাহলে আমি করতে দিব না। না না স্যার, কোনো সমস্যা হবে না, আমি করে দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, আর আমি চাই আমার সাথে, মানে সরি, তোমার সাথে আমার মেয়ে তেও থাকবে, ওকেও কাজ করে শেখা জরুরি। হ্যাঁ বাবা, আমার তো এখনই ঘুম পাচ্ছে, কিন্তু জাংকুকের সাথে, হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই বাবা, আমি সবকিছু সামলে নেবো। আর তাছাড়া লেট নাইট কাজ করাটা দরকার। লেট নাইট যদি একটু পড়াশোনাটা করতে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে জাংকুক, তাহলে তুমি ওকে ভালোভাবে শিখিয়ে দিও, ঠিক আছে? আমি কি থাকবো তোমাদের সাথে? না না স্যার, আপনাকে থাকা লাগবে না, আপনি চিন্তা করবেন না, আমরা সব কাজ রেডি করে নেব, ঠিক আছে? তোতে অবশ্যই বাবা, তুমি চলে যাও, সরি স্যার, আপনি চলে যান, আমরা সব কিছু ঠিক করে নিতে পারবো। তো আরএম কিন্তু ওদেরকে ভরসা করে চলে গেল। তো জাংকুক একটা কাজও করছিল, এমনকি গল্প করছিল ওদের ভেতরে।
আচ্ছা জাঙ্কুক, তুমি তোর ফ্যামিলি সম্পর্কে আমাকে কেন আগে থেকে বলনি কিছু? মানে তুমি তো আমাকে এখনো কিছু বলো না। প্লিজ বলো না তোমার ফ্যামিলিতে কতজন সদস্য আছে। আসলে আমার ফ্যামিলি নিয়ে কথা বলতে তেমন একটা পছন্দ না, প্লিজ। আর তাছাড়া তোমার সাথে তো এখন আমার অনেক ফ্রেন্ডশিপ হয়ে গেছে, আমাকে বলতেই তো পারো নাকি। আসলে আমার শুধু একটা মা আছে, আর কেউ নেই, না কোনো সিবলিংস না বাবা। কেন? মানে হ্যাঁ, ওই আসলে আমি আমার বাবাকে কোনোদিন দেখিনি, আমার জন্মের আগেই মারা গেছে। কিছু করার নেই। তাহলে মানে তোমার মা কি জব করতো? হ্যাঁ, এক প্রকার জবই বলে। থাক, তোমাকে জানা লাগবে না, গৃহকর্মী হিসেবে কাজ করতো। ও আই এম সো সরি। ঠিক আছে, নো প্রবলেম। তো এভাবে কিন্তু গল্প করতে করতে বোঝাই গেল জাঙ্কুক কিন্তু অতি সাধারণ, আসলে অনেকটা গরিব পরিবারের একটা ছেলে ছিল জাঙ্কুক। সে কিন্তু তখনই ভয় ভয় পেয়ে গেল। মানে ওর কিন্তু মনে হলো জাঙ্কুক কিন্তু ওর অনেক পছন্দ, এমনকি ও অনেক যোগ্য। বাট জাঙ্কুকের ফ্যামিলির জন্য কিন্তু অ্যাটাচ জাঙ্কুক, মানে তের যে ভালোবাসা জাঙ্কুকের উপর, এটা কিন্তু থেমে যেতে পারে। তো যখন কাজ অনেকটা শেষ, মানে কাজ শেষ হয়ে গিয়েছে, তখন যখন চলে যাবে ওরা, কি হলো জাঙ্কুক, দাঁড়িয়ে পড়লে? যাবে না তুমি? ওই আসলে আমার আরেকটু কাজ বাকি আছে, যে কাজটা তুমি পারবে না, ঠিক আছে? ওই কাজটা আমি করে নিই, তুমি চলে যাও। তাহলে আমরা একসাথেই বের হই, মানে আমরা শিখিয়ে নেব। না, তুমি এমনিও তো সকাল সকাল আসবে তো, আর তাছাড়া এতক্ষণ জেগেছো, তার জন্য থ্যাঙ্কস। তোমাকে আর কিছু করার লাগবে না, তুমি চলে যাও, আমি সামলে নেব। ঠিকই তো জোর করলো থাকার জন্য, বাট জাঙ্কুক থাকতে ওকে নিষেধ করলো। সো এট লাস্ট বিরক্ত হয়ে কিন্তু ওখান থেকে চলে গেল। আসলে জাঙ্কুকের কিন্তু কোনো কাজই ছিল না, এত রাতে কিন্তু কোথাও জাঙ্কুক বাস পাবে না। আর ও কিন্তু যে সচরাচর বাসে যাতায়াত করতো, যেহেতু কোনো নিজস্ব গাড়ি বা কোনো কিছু ছিল না, সো ওই রাতে কিন্তু জাঙ্কুককে ওই জায়গায় থাকতে হলো একা। তো জাঙ্কুক কিন্তু এই টাইমে ওর মাকে কল দেয়। মা, ঘুমাওনি এখনো? জেগে আছো কেন? আমি তো আসবো না। আসবি না কেন? কি হয়েছে? কোনো সমস্যা? না মা, সমস্যা হবে কেন? আসলে আজকে একটু কাজের চাপ বেশি, তো আজকে আমি রাতে আসতে পারবো না। চিন্তা করো না, আমি কাল সকালবেলায় চলে যাবো তাড়াতাড়ি তোমার কাছে, পরে রেডি হয়ে আবার আসবো। আচ্ছা ঠিক আছে। নিজের কিছু খেয়েছিস তো? হ্যাঁ খেয়েছি। তুমি খেয়েছো তো? হ্যাঁ আমি তো খেয়েছি। ঠিক আছে, তাহলে রাখছি, তাড়াতাড়ি আসবি। হ্যাঁ, আর নিজের খেয়াল রাখবি, সাবধানে কাজ করবি। তো এই বলে কিন্তু ইয়নজন ফোন রেখে দেয়। যদিও দুইজনেই কিন্তু মিথ্যা কথা বলছিল, না ইয়নজন খেয়েছে আর না জাঙ্কুক। একে অপরের মিথ্যা কথা কিন্তু ওরা দুজনেই টের পেল যে আসলে ওরা মিথ্যা কথা বলেছে, এবং একে অপরকে যে মিথ্যা কথা বলেছে সেটা কিন্তু অন্যরাও টের পেল। মানে জাঙ্কুক বুঝেছে যে ইয়নজন মিথ্যা কথা বলেছে, আর ইয়নজন বুঝেছে জাঙ্কুক মিথ্যা কথা বলেছে। মানে এতটাই একটা খারাপ অবস্থা ছিল জাঙ্কুকের পরিবারে। আসলে পরিবার বলতে শুধুমাত্র মা। আগে এমন হতো, তের বাবা যে চাকরিটা আসতো, সে কিন্তু গাড়িতে আসা যাওয়া করতো, বাট ধীরে ধীরে জাঙ্কুকের সংস্পর্শে আসার সাথে সাথে তে কিন্তু এই সমস্ত ফ্যাসিলিটি নেওয়াটা বন্ধ করে দিয়েছে। অর্থাৎ তে কিন্তু এখন নিজেই নর্মালি আসা যাওয়া করে, সাধারণত গাড়ি ইউজ করে না, খুবই সাধারণভাবে জীবনযাপন করতে শুরু করেছে, যেটা কিন্তু তে একদমই ছিল না। তে কিন্তু সম্পূর্ণ অন্য পথের মেয়ে ছিল। বাট এখন জাঙ্কুকের সংস্পর্শে আসে তে কিন্তু অনেকটা জাঙ্কুকের মতো আচরণ করে, বিহেভিয়ার করে ওর মতো, এমনকি ওর কাছ থেকে অনেক কিছু শিখেছেও। কিন্তু সেদিনই এমন একটা কিছু করতে গিয়ে তে পড়ে গেল বিপদে। বিপদটা হলো, তে আটকে পড়েছে বাস স্টপে। বাস আসছে না, প্লাস অনেক প্রচন্ড বৃষ্টি হচ্ছে, এবং তের কাছে কোনো ছাতা ছিল না। যেহেতু তে ওর বাবাকে বলে দিয়েছে যাতে ওর কোনোভাবে প্যাম্পার না করে, সো তের বাবাও কিন্তু কোনো রকম খোঁজ খবর কিচ্ছু নিল না। বাট এমন টাইমে কিন্তু জিন কল করলো। কি হলো তে, বৃষ্টি হচ্ছে, আমি কি গাড়ি পাঠিয়ে দেবো? তুই তো তোর বাবাকে বারণ করে দিয়েছিস, তোর বাবার তো কোনো হেলদোলই নেই। আরে মা, তুমি একটু বেশি চিন্তা করো। হ্যাঁ, আরে চিন্তা করো না, আমি চলে আসবে, বাস এখনই চলে আসবে। তুইও না পারিস বটে, কি দরকার বাসে আসা যাওয়া করে? হ্যাঁ, বাসায় দিব্যি এতগুলো গাড়ি রয়েছে, কি কারণে এরকম দরকার? উফ, তুমিও না, তুমি না, ধুর, তোমার সাথে কথাই বলবো না। তো এই বলে কিন্তু তে ফোন রেখে দিল। এত বৃষ্টিতে ধুর ভালো লাগছে না। জাঙ্কুক ঠিকই বলেছিল, ওর সাথে যদি বাসে করে তখন ফিরে আসতাম ভালো হতো। অন্তত জাঙ্কুকের বাড়িতে গিয়ে তো একটু বসে থাকা তো যেত, বৃষ্টির মধ্যে নাও ভেজো। আর আশেপাশে বাস স্টপটা এত বাজে, বাসটা এত দেরি কেন করছে? তো এমন টাইমে তে এরকম বকবক করতে করতে খেয়াল করলো ওর গায়ের পানি পড়ছে না। কি ব্যাপার, বৃষ্টি কি সেরে গেল? কিন্তু বাইরে যে বৃষ্টি হচ্ছে, আমার মাথায় বৃষ্টি হচ্ছে না কেন? আরে জাঙ্কুক, ছাতা কখন ধরলে? তুমি একা একা এমন বকবক করছো যে আমি যে এখানে আছি তুমি খেয়ালই করোনি। যাই হোক, এখনো বাস পাওনি? আমিও পাইনি। ওহো, এই বাসে তুমি যাওয়া আসা করো? হ্যাঁ, আসলে বাসটা অনেক মিস করেছো তো, সো আমাদের মানে আজকে হেঁটেই যাওয়া আসা করতে হবে। যেহেতু বেশি একটু দূরে না, পরের স্টপেজে। মানে আমরা হাঁটবো? কোথায় হাঁটবো? আমার বাড়ি তো এখনো অনেক দূরে।
ঠিক, তোমার বাড়ি এখনো দূরে আর তুমি সেখানে হেঁটে যেতে পারবে না। আর আমার মনে হয় তুমি তোমার মাকে এখন কল করো, আর যাতে উনি গাড়ি পাঠিয়ে দেন এই বিষয়টা বলো। না, আমি গাড়ি পাঠাতে নিষেধ করেছি, গাড়ি আমি পাঠাবো না, এটা আমার জেদ। তুমি কি এখন হেঁটে হেঁটে বাড়ি যাবে? তাছাড়া কি করবো, স্টপে দাঁড়িয়ে থাকবো নাকি? তাহলে আমি তোমার সাথে বাড়ি যাই তোমার? হ্যাঁ, তুমি আমার সাথে আমার বাড়ি যাবে? না, তুমি ওখানে যেও না প্লিজ। প্লিজ জাংকুক, আমি যাব, আর আমি যাব মানে যাব। তেজি তো অনেকটা জেদি ছিল, সো জাংকুক কিন্তু সামলাতে পারলো না। তখন জাংকুক আর তে কিন্তু হাঁটা ধরলো। জাংকুকে কিন্তু এরকম অভ্যাস আছে হেঁটে হেঁটে যাওয়ার, বাট তে কিন্তু একদম বুঝতে পারছো কেমন অবস্থা। জাস্ট অমন টাইমেই তে হিলের ওই হিল কিন্তু ভেঙে গেল, যেহেতু তে অনেক উঁচু উঁচু যে জুতো পরতো, যেহেতু বড়লোক মানুষ পরবেই। আরে ঠিক আছে তো, তুমি এইগুলো কেন পরেছো তুমি? সরি, কিন্তু এখন কি করবো আমি? উফ, কি একটা অবস্থা আমার এইসব কাদামাটির মধ্যে, ডিসকাস্টিং। এই কারণে বলেছিলাম ডেকে নাও। তা ডাকবে না, এখনো যেদি তুমি? হ্যাঁ, আমি এখনো যেদি, আমি এখানেই বসে থাকবো। তার করতে হবে না, তুমি এখানে বসে থাকবে, আমি পারবো না বসতে। তো এই বলে কিন্তু জাংকুকটাকে কোলে করে নিয়ে গেল, কোলে করে উঠিয়ে দিল একদম। এটা কি দেখে কিন্তু একদম পুরো হতবাক। জাংকুক আমাকে কোলে নিয়েছে, ভাগ্যিস হিলটা ভেঙেছিল। আসলে জাংকুক, তুমি কিছু মনে না করলে আমি তোমাকে একটা কথা বলতে পারি? আমাকে? সে তো রোজই কথা বলো, আজ আর নতুন কি? কি বলবে বলো? ঠিক কোনো একটা গল্প বলবে তোমার আর তোমার ভাইয়ের? আরে না না, গল্প না, এটা আসলে আমি অনেকদিন ধরেই তো আমরা একে অপরের সাথে কাজ করলাম, তোমাকে অনেকদিন ধরেই বলতে চেয়েছিলাম। আমি জানি না তুমি মানবে কিনা, বলে তো দেখো, আর তাছাড়া তাড়াতাড়ি বলো। আই লাভ ইউ। আমি তোমাকে অনেক ভালোবাসি জাংকুক, আসলে অনেকদিন ধরেই। আর তোমাকে ভালোবাসতাম বলেই আমি সে কারণে এখানে এমপ্লয় হয়ে এসেছি। তো তের কিন্তু অনেক নার্ভাসমেন্ট লাগলো, তো তে কিন্তু আর কোনো কথা বললো না। জাংকুক কিন্তু তের এই কথাগুলো শুনে হতবাক হয়ে গেল। তুমি সব কি বলছো তে? তুমি কি পাগল হয়ে গিয়েছো? দেখো, তোমার আর আমার ভিতরে আকাশ পাতাল তফাৎ। আর তাছাড়া কি? হ্যাঁ, আকাশ পাতাল তফাৎ, কি হয়েছে, কি সমস্যা? দেখো জাংকুক, এসব তফাৎ আমি মানি না। তুমি বলো, তুমি আমাকে ভালোবাসবে কি বাসবে না? বিষয়টা এমন না যে আমি তোমাকে ভালোবাসি না। হ্যাঁ, তুমি অনেক ভালো, আর তাছাড়া তোমাকেও আমার অনেক বেশি ভালো লাগে, কিন্তু এটা পসিবল না, কোনোদিনই পসিবল না। তোমাকে অত কিছু ভাবতে হবে না জাংকুক, আমি তোমাকে ভালোবাসি প্লাস তুমি আমাকে ভালোবাসো, তাহলে এটা তো কোনো অ্যাট্রাকশন না, তাই না? তোমাকে অত কিছু কোনো কিছু ভাবতে হবে না। আর আমি জানি আমি তোমার যোগ্য হওয়ার সম্পূর্ণ চেষ্টা করছি। যদিও আমি এখনো হয়তো তোমার সম্পূর্ণ যোগ্য হয়ে উঠতে পারি, তবে আমি তোমার যোগ্য হয়ে উঠবই। চ্যালেঞ্জ? ঠিক আছে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। তো তে কিন্তু জাংকুকের কথা অনেক ভালো লাগলো, ওর জাংকুকের কথাগুলো শুনে, মানে ও অবাক হচ্ছে যে জাংকুক কিন্তু এতদিন ওকে ভালোবাসতো, আই মিন ভালো লাগতো, কিন্তু এরকম তফাতের কারণে জাংকুক কিন্তু কখনোই এইগুলো বলেনি। তো জাংকুকের বাড়ি কিন্তু জাংকুক নিয়ে যেতে চাইছিল না, কারণ জাংকুকের বাড়ির অবস্থা কিন্তু ভালো না। ওয়াও, নাইস হাউস জাংকুক, মজা করো না তে। আমি জানি যে তোমার এই জায়গায় একটু অ্যাডজাস্ট করতে সমস্যা হবে, আর তুমি এক্ষুনি তোমার মাকে ফোন করবে আর একটা গাড়ি পাঠিয়ে দিতে পারবে, ঠিক আছে? তুমি এখানে এক মুহূর্ত থাকতে পারো না, আর ভেজা জামা কাপড় নিয়ে তোমার কিন্তু ঠান্ডা লেগে যাবে। তুমিও তো ভেজা জামা কাপড়ে আছো, তোমার ঠান্ডা লাগবে না? দেখো, আমার অভ্যাস আছে। আর তাছাড়া তুমি তো কাদামাটিতে পড়ে গেছো, আমি তো পড়ে যাইনি, তাই না? আর তাছাড়া জুতোর যে অবস্থা, এগুলো জুতো যদি আর কখনো পড়েছো তুমি, তোমার তো লম্বা হওয়া লাগবে না, ঠিক আছে? ওকে ওকে, সরি সরি, বুকেই যাচ্ছে একেবারে। এমন টাইমে কিন্তু ওই জায়গায় আস্তে আস্তে ইয়ঞ্জুন এলো। আরে জাংকুক, তুই চলে এসেছিস? ও মা, তুমি টের পেয়ে গিয়েছো? আসলে আমি তোমাকে বলতেই যাচ্ছিলাম, তোর সাথে কি কেউ এসেছে? এসেছে মানে উনি আমাকে দেখতে পাচ্ছেন না? মানে সরি, আসলে আমার চোখে দেখতে পায় না, তবে এতদিনের এক্সপেরিয়েন্সে ওনার অভ্যাস আছে। চোখে দেখতে পান না? ও আই এম সো সরি, আমি আসলে বুঝতে পারিনি। হ্যালো আন্টি, আমি আমি তে, আপনার ছেলের, হ্যাঁ আপনার ছেলের গার্লফ্রেন্ড। হ্যাঁ, গার্লফ্রেন্ড আমার ছেলের? কি রে দেখো, আমাকে কিছু বললি না যে? আরে মা, তুমি ওর কথা বাদ দাও তো, একটা পাগল। তো ইয়ঞ্জুন, সরি, তে কিন্তু গাড়ি আসতে অনেকটা লেট করলো, মানে গাড়ি আনতে। আর তে ততক্ষণ কিন্তু ইয়ঞ্জনের সাথে অনেকটা ভালো লাগলো, ইয়ঞ্জনের সাথে সময় কাটাতে, এবং ইয়ঞ্জন কিন্তু আসলে বুঝলো যে যোগ্য পাচ্ছে একমাত্র তেই। এখন মা, তুমি মেয়েটা অনেক ভালো, আসলেই অনেক ভালো, তুমি আসলে আমার অনেক সুন্দর খেয়াল রেখেছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে আন্টি,
এখন কি আমি আপনাকে মা ডাকতে পারি? মানে আপনার ছেলের জন্য যোগ্য কি আমি এবার হয়েছি? এসব কি বলছো মা তুমি? হ্যাঁ আমি জানি তুমি আমার ছেলের থেকে অনেকাংশে যোগ্য, আর অবশ্যই তুমি আমার ছেলের যোগ্য, কিন্তু এটা কখনো সম্ভব নাকি? তুমি কত বড় পরিবারের মেয়ে, তোমার বাবা কখনোই চাইবে না যে এরকম একটা সামান্য ছেলের সাথে তোমার বিয়ে দিতে। এমনকি আমার ছেলেও তোমার দায়িত্ব নিতে পারবে না। কোনো দরকার নেই আপনার ছেলেকে আমার দায়িত্ব নেওয়ার। আমি ওর দায়িত্ব নেব, ও আমার দায়িত্ব নেবে। আমরা একে অপরের সাথে ভালোভাবে থাকতে পারবো। আন্টি প্লিজ, আন্টি আপনি রাজি হয়ে যান। অন্তত একমাত্র আপনি তো আমার জাঙ্কুকে সাক্ষী থাকবেন। এই আপনার ছেলেটাও না এরকম করছে। তোমরা যদি চাও তোমাদের সাক্ষী তো আমি থাকবোই, কিন্তু জোর করে কোনো কিছু করতে যাও না মা। জোর করে কখনো ভালোবাসা হয়? মা আমরা একে অপরকে আসলেই অনেকটা ভালোবাসি, কিন্তু এখন মার কথায় যুক্তি আছে। তোমার বাবা এটা মেনে নেবে না, তাহলে আমি দেখবো আমার বাবা কিভাবে মেনে নেয় কি নেয় না। তো গাড়ি চলে এলো, তে কিন্তু বাসায় চলে গেল। সেদিন রাতে ফিরেই কিন্তু জিনকে বললো তে এই ব্যাপারে। কি বলছিস তুই? ওই ছেলেটা, মাই গড, ওর বাসার অবস্থা তুই দেখেছিস? হ্যাঁ, অথচ তোর বাবা তো আগে থেকেই জানে যে ওই ছেলেটার ওরকম অবস্থা। না না, তোর বাবাকে আমি এই বিষয়ে বলতেই পারবো না। কিন্তু মা কেন তোমরা এরকম বিভেদ? এটা কিন্তু একদমই ঠিক না মা। চুপ করতে তুই এখন অত বড় হয়ে যাসনি যে নিজের লাইফ পার্টনার নিজে বেছে নিয়ে এত কিছু করে ফেলবি। হ্যাঁ অবশ্যই তুই লাইফ পার্টনার বাস, কোন একটা ভালো একটা বিগ বিজনেসম্যানকে বাস, তাছাড়া অনেক বড় কাউকে বাস। এমন না যে ওই ওই উফ মাই গড, ওই ধরনের ছেলের সাথে না তোকে কখনোই বিয়ে দেবে না, এমনকি তুই কোনোদিনও সুখী হতে পারবি না। সুখ তো কখনো টাকায় কেনা যায় না মা। সুখ তো ভালোবাসা। আমি যদি ওর সাথে সুখে থাকি, আমি যদি ওর সাথে যদি ওকে ভালোবাসি, আমি যদি ভালো থাকি, তাহলে কেন আমাকে তুমি ওর সাথে বিয়ে দেবে না বলো? চুপ করতে, আর একটা কথা আমি শুনবো না। এমন টাইমে কিন্তু এই জায়গায় সুগার আসে। কিন্তু মা, ও তে আপু তো ঠিক কথাই বলছে। তাছাড়া ওর যদি ভালো লাগে তাহলে কি সমস্যা? তুইও শুরু করলি। অবশ্য তোর ভাইয়ের চয়েস তো তোর থেকে ভালো, একটা বড় লোক মেয়েকে বেঁচেছে। মা আমি ওকে ভালোবাসি, এমনকি ও যদি অনেক গরিব হতো তাও আমি ওকে ভালোবাসতাম। আমার ভালোবাসা টাকায় কেনা যায় না মা। দেখেছো মা, সুগা একই কথা বলছে। তুমি শুধু তোমার দৃষ্টিভঙ্গিটা বলতেছো না, কেন চেঞ্জ করছো না তোমার দৃষ্টিভঙ্গি? তাই নাকি? একটা কথা কান খুলে তোরা দুজনে শুনে রাখ। সুগারটাই রাজি হয়েছি, বাট তোরটাই আমি না কোনোদিনও রাজি হব না। জিন রাজি না আগে এটা বলেছে, আর রাতে কিন্তু জিন এই বিষয়ে আইএমের সাথে একটু পরামর্শ করে, এবং আইএমও কিন্তু ভীষণই রেগে যায়। কি ওই ছেলেটার এত বড় সাহস! ঠিক কোন রকম চালাকি করেছে, আমার মেয়ের ব্রেইন ওয়াশ করেছে। ওই ছেলেকে আমি চাকরি থেকে ছাঁটাই করবো। আরে এখনই চাকরি থেকে ছাঁটাই করো না, তাহলে একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে। তবে ওকে তুমি থ্রেট দিয়ে দাও, ও যদি আর নেক্সট কখনো তোর সাথে যোগাযোগ করে, আর অন্য ছেলে আছে তো, অন্য অনেক কেউ আছে, তার সাথে লাগিয়ে দাও তেকে। কোনো দরকার নেই ওই ছেলেটার সাথে ওকে এরকম দেওয়ার। ওই ছেলেটা যোগ্য বলে আমি তেকে দিয়েছিলাম, ওরা লাস্টে এমন কিছু করবে আমি কখনো ভাবিনি। তো তে কিন্তু সুগা কিন্তু আড়াল থেকে জিনিসটা শুনে ফেলে এবং দ্রুত কিন্তু তের ঘরে যায়। তে আপু দরজা খোলো। আরে সুগা, এত রাতে তুই? কি হয়েছে, কিছু লাগবে? না কিছু লাগবে না। তো সুগা কিন্তু যা যা শুনেছে সমস্ত কিছু তেকে বললো। কি চাকরি থেকে ছাঁটাই করবে মানে? আর একটু কি বল, ছেড়ে দেবে? হ্যাঁ, চাকরি থেকে বের না করে অন্তত ছেড়ে দেবে। দেখো তুমি প্লিজ জাঙ্কুক ভাইকে ছেড়ে দাও, নাহলে বলা যায় না যদি সত্যি এরকম কিছু করে। আর তুমি তো জানোই ওদের অবস্থা। তো তে কিন্তু আসলে অনেকটা ভয় পেয়ে গেল এবং অবাক হয়ে গেল যে ওর বাবা মা এত দূর পর্যন্ত যেতে পারে, বিশেষ করে ওর বাবা। পরদিন কিন্তু সত্যি সত্যি আরএম জাঙ্কুককে অনেক বেশি বকা দেয় এবং অনেক অনেক থ্রেট করে দেয়। আমি তোমাকে কিন্তু ফার্স্ট এন্ড লাস্ট বার থ্রেট দিচ্ছি, তুমি যদি এটা কখনো করতে যাও না, তাহলে তোমাকে খুন করে পরলোকে পাঠাবে না আমার এক মুহূর্ত সময় লাগবে না। আমার মেয়ের ব্রেন ওয়াশ করার একটু চেষ্টা তুমি করবে না। আমি তো আমার মেয়েকে তোমার কাছে দিয়েছিলাম যাতে আমার মেয়ে সূর্যে যায় তোমার মতো ভালো এবং সৎ হয়ে ওঠে, বাট এটাই তোমার সতের নমুনা, এটাই তোমার ভালো মানুষই। জাঙ্কুক কিন্তু ওই জায়গায় ওর বিরুদ্ধে একটা কথা বলে না, যদিও জাঙ্কুক জানে যে বিষয়টা অন্যায়। আমি সরি স্যার, আমি আপনার মেয়ের আশেপাশে আসবো না, আর ওকে আমার আশেপাশে আসতে দেবো না। ঠিক আছে, তোমার কাছ থেকে আমি এটাই আশা করেছিলাম। তবে দেখো আমি তোমাকে এটা বলে দিচ্ছি, যদি তুমি বা আমার মেয়ে একটা চালাকি করতে চাও না, তাহলে আমি কিন্তু ভুলে যাব যে তুই আমার মেয়ে আর তুমি আমার সৎ করবি। ঠিক আছে স্যার, আমি এটা মনে রাখবো। তো এই বলে কিন্তু জাঙ্কুক ওখান থেকে বেরিয়ে গেল এবং সোজা কিন্তু পড়লো তের হাতে। তে কি করছো? কেউ দেখে ফেললে সমস্যা হবে, যাও এখান থেকে তুমি। আমি কোথাও যাব না। কি করবে আমার বাবা? হ্যাঁ কি করবে? আমার বাবার দৌড় আমার জানা আছে,
এসব কি বলছো নিজের বাবা সম্পর্কে? হ্যাঁ, একটু তোমার ভিতরে জ্ঞান বুদ্ধি নেই কিছু? হ্যাঁ, জ্ঞান বুদ্ধি তো তুমি আমাকে শিখিয়েছো, তাহলে তোমার থেকে আমি দূরে যেতে কেন বলছো? আমি আমি এগুলো পারবো না, ঠিক আছে? আর তুমি আমাকে বিয়ে করবে কিনা ভালো করে বলো, না হলে কিন্তু আমি কিন্তু কি করব? এসব কি পাগলামিতে? পাগল হয়ে গেছো তুমি নাকি? দেখো, এটা কিন্তু ঠিক না, পরে কিন্তু আমাকে আমাকে কিছু করার একটু সমস্যা না, তোমাকে কিন্তু একদম ছাদ থেকে পুরো ফেলে দেবে। দিক, আমার ছাদ থেকে ফেলে দিলে আমি আমি আর তুমি অ্যাপার্টমেন্ট থেকে লাফ দেবো। হ্যাঁ, তো তে কিন্তু এরকম উদ্ভট উদ্ভট আইডিয়া জাঙ্কুকে দিতে থাকে, মানে কিভাবে ওরা দুজন বাঁচবে। জাঙ্কুক কিন্তু কোনো কিছুতে রাজি হয় না এবং লাস্টে কিন্তু তেকে ধমক দিয়ে বসে। তে, দেখো, আর একটা কথাও তুমি বলবে না, আমি কিন্তু নিজেই চাকরিটা ছেড়ে চলে যাবো, ঠিক আছে? আমি এখানে চাকরি করতে এসেছি, কোনো কোনো এরকম অদ্ভুত কাজ আমি করতে আসি না। যখন জড়িয়ে পড়েছি তখন আমি চাই না যে আমার জন্য অন্য কারো ক্ষতি হোক। তো এই বলে কিন্তু জাঙ্কুক চলে যেতে গেল। ঠিক আছে, তাহলে তুমি আমাকে পাগল বলছো না? হ্যাঁ, আমার এত পাগলামি বুদ্ধি, তাহলে আমি সত্যি অ্যাপার্টমেন্ট থেকে লাফ দেবো। দেখো, দেখে নিও কিন্তু। তো তে যখন দেখলো জাঙ্কুক পিছন ফিরে তাকাচ্ছে না, তখন কিন্তু তে আসলেই অনেকটা রাগ হলো এবং ও কিন্তু সোজা চলে যেতে যাচ্ছিল ওই বিল্ডিং এর ছাদে। তো জাঙ্কুক কি ডাকে এলো, তুমি না আসলে অনেক বেশি পাগল। দেখো, তে এমন না যে আমি তোমাকে ভালোবাসি না, আমি অবশ্যই তোমাকে ভালোবাসি, অনেক অনেক বেশি ভালোবাসি। আমি এটা তোমাকে লিখে দিতে পারবো যে আমি অন্তত তোমার থেকে তোমাকে বেশি ভালোবাসি। তাহলে আমাকে বিয়ে কেন করছো না? হ্যাঁ, তুমি ভয় পাও আমার বাবাকে? হ্যাঁ, তুমি যদি এরকমটা করো না, আমি সত্যিই লাভ দেবো, আমার জীবনে কোনো দরকারই নেই। তে প্লিজ বোঝার চেষ্টা করো, আমরা এরকমটা পারবো না, আমরা আমরা বাধা পড়ে আছি। তাহলে বাঁধন ছিঁড়ে ফেলো। হ্যাঁ, তোমার সাহস নেই কিন্তু আমার সাহস আছে। তুমি আমার সাথে যাবে কিনা বলো? বলো। তো ঠিক ওই টাইম থেকে কিন্তু তেয়া জাঙ্কুকে আর তেমন একটা দেখেনি, যেহেতু আরেম অনেক কাজে ব্যস্ত ছিল। তো সেদিন রাতের বেলা আরেম কিন্তু অবাক হয়ে গেল যে কোথাও কিন্তু তেকে তেমন একটা পাওয়া যাচ্ছে না, মানে তেকে পাওয়াই যাচ্ছে না। কথা জাঙ্কুকের বিষয় তো কখনোই আরেম খোঁজ নেয়নি, বিশেষ করে এই টাইমটা যতক্ষণ রেগে ছিল আরেমের উপর, সরি আরেম জাঙ্কুকের উপর। তেমন টাইমে একজন স্টাফ এলো এবং মিস্টার আরেমকে বলল, স্যার, একটা খবর পেলাম, তে জাঙ্কুক নাকি ওরা দুটো নাকি পালিয়ে গিয়েছে। মানে কি বলছো? কি ওই ওই লম্পটটার ছোট লোকটার সাথে আমার মেয়ে? ওদেরকে গুলি করো, গুলি করে মেরে দাও। স্যার, রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবে না। আমি রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিচ্ছি না, যা বললাম তাই করো, না হয় কিন্তু আমি তোমার খুলি উড়িয়ে দেবো। ওকে ওকে স্যার, ওকে স্যার, আমি সবাইকে জানিয়ে দিচ্ছি বিষয়টা। তো এই বলে কিন্তু স্টাফটা চলে গেল। মানে বোঝাই যাচ্ছে আরেমের রাগটা কিন্তু সাংঘাতিক। তুমি কি করছো? আরে পাগল হয়ে গেছো তো? আমাদের মেয়ে, আর ওই ছোট লোকটাকে তুমি মেরে ফেলো। আমাদের মেয়েকে মারবে কেন? চুপ করো, ওকে আর আমাদের মেয়ে বলবে না, ও আমাদের মেয়ের পর্যায়ে পড়ে না। এবারে কিন্তু আরেমও ওদের সাথে গেল এবং তেয়া জাঙ্কুক কিন্তু আসলেই পালিয়েছিল, কিন্তু ওরা যে উদ্দেশ্যে পালিয়েছিল সেই উদ্দেশ্য কিন্তু ওদের সফল হয়নি। তে, তুই যদি এই কাজটা করিস না, আমি কিন্তু তোদের দুজনকে মেরে ফেলবো। মেরে ফেলো, আমি ভয় পাই না তোমাকে, আমি ভয় পাই না তোমাকে, বুঝেছো? ইয়েস স্যার, আমিও ভয় পাই না। আপনি আমাদের মারবেন তো মারুন, তবে সর্বপ্রথম আমাকে, তারপরে থেকে। না বাবা, সর্বপ্রথম তুমি আমাকে মারো। কোনো দরকারই নেই, কোনো ভয়ই নেই আজকে আমাদের, নেই ভয়। নিজের মেয়ের মুখে এই ধরনের কথা শুনে কিন্তু আসলে আর অনেক বেশি রেগে গেল এবং সর্বপ্রথম তেকে এবং তারপর জাঙ্কুকে গুলি করে কিন্তু ওই জায়গায় মেরে ফেললো, যার কারণে আরেমে কিন্তু একটু হাতও কাঁপলো না। কিন্তু জিন কিন্তু স্তম্ভিত হয়ে গেল এবং ও এইটা ভেবে আফসোস করতে লাগলো যে অনেক বড় ভুল করে ফেলেছে, মানে অনেক বড় ভুল করে ফেলেছে জাঙ্কুকের বিরুদ্ধে আরেমকে এই বিষয়ে বলার। জিন যদি সেদিন পাশে থাকতো তাহলে কিন্তু এরকম কিছু হতো না। বাট এটাই কি শেষ? মানে এভাবেই কি তাহলে 12 বছর পরাজয় হয়ে গেল? দেখা যাক। তো যাই হোক, এভাবে কিন্তু দেখতে দেখতে বছর 8 কেটে গেল, 8 বছর কেটে গেল। সুগা কিন্তু এখন অনেক বড় হয়ে গিয়েছে এবং অনেক ম্যাচিওর একটা বিজনেসম্যান হয়েছে, যেহেতু ওর বাবার বিজনেসের হাতে কিন্তু ওই ধরেছে এবং ওর কিন্তু স্বপ্নের নারী জিমিনকেই বিয়ে করেছে। এমনকি ওর একমাত্র মেয়ের নাম কিন্তু ও তেই রেখেছে, যার বয়স কিন্তু 3 বছর, আর যার আজ বাচ্চা। অনেক শুভ জন্মদিন আমার সোনা মেয়ে। তেমা, কেমন লাগছে তোমার এই গিফটটা? অনেক ফেভারিট না তোমার? তুমি চেয়েছিলে না এটা আমার কাছে? থ্যাঙ্কস বাবা, থ্যাঙ্কস মা, অনেক সুন্দর গিফট। সুগা, চলো না, তোমার সাথে আমার একটু কথা আছে। ওকে আর স্কুল থেকে বরং খেলতে দাও। হ্যাঁ ঠিক আছে, চলো। তো যেহেতু তেই রাখবে, কারণ ওর একমাত্র একটা বোন ছিল, কিন্তু এটা কিন্তু জানার কথা। তো সুগা জিমিন কিন্তু চলে গেল। তো
কুকিটা আসলে কি? কুকি, দেখ অন্ধকারে কিন্তু আমার ভয় লাগে। কোথায় তুই? বেরিয়ে আয় কিন্তু। সারপ্রাইজ! কেমন হয়েছে এটা? এই বিয়ারটা আমি তোর জন্য কিনেছি। আরে, এত কিউট একটা বিয়ার। কিন্তু তুই কিভাবে কিনলি? আমি আমার ক্যান্ডির টাকা বাঁচিয়ে তোর জন্য এই বিয়ারটা এনেছি। সুন্দর, এটা অনেক অনেক সুন্দর। তোকে অনেক ধন্যবাদ কুকি। এই বলে কিন্তু ছোট্টতে আমাদের ছোট্ট কুকিকে জড়িয়ে ধরলো। বাট এখানে কাহিনীটা কি হলো তোমরা কিন্তু নেক্সট সিজনে জানতে পারবে। তো আশা করি গল্পটি তোমাদের অনেক ভালো লেগেছে। যাদের ভালো লেগেছে তারা কিন্তু অবশ্যই লাইক এন্ড কমেন্ট করবে। আর যারা চ্যানেলে নিউ আছে তারা কিন্তু ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। নেক্সট ওয়ান শর্টস কিন্তু অনেকগুলো আসতে চলেছে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।